ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি। তার নাম হচ্ছে সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনকে অনেক সময় সংক্ষেপে SHM বলে চালিয়ে দেওয়া হয়, কারণ বারবার এই সিম্পল হারমোনিক মোশন লেখা এবং বলা একটু অস্বস্তিকর। তাই সিম্পল হারমোনিক মোশনকে SHM বা পাস করা হয়। ঠিক আছে, আজকে এটা আমাদের এই চ্যাপ্টার শুরু করব। তো মোশন, এখানে গতি বা মোশনের কথা বলা হয়েছে। আমরা জানি গতি হচ্ছে পদার্থের একটা অবস্থা। পদার্থের দুটো অবস্থা হয় মেকানিক্যালি, একটা স্থিতি আর একটা গতি। স্থিতি মানে যার কোনো স্থান পরিবর্তন হচ্ছে না, সময় সাপেক্ষে স্থান পরিবর্তন না হলে তাকে বলবো, বস্তুর অবস্থাটাকে বলবো স্থিতি। আর যদি সময়ের সঙ্গে সঙ্গে বস্তুর স্থান পরিবর্তন হয় তখন বস্তুকে বলবো গতিশীল বস্তু, আর তার অবস্থাকে বলবো কি গতি। তো সেই আমরা গতি নিয়ে আলোচনা করেছি ক্লাস 11-এর শুরুতেই। বিভিন্ন রকম গতি নিয়ে আমরা পড়াশোনা করেছি, যেমন একমাত্রিক গতি, রৈখিক গতি, ঘূর্ণন গতি, বৃত্তাকার গতি, এরকম অনেক গতি নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা সেই আর এক রকম গতি নিয়ে ভাববো, সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন। তারপরে আমি আসবো সরল গতি। তাহলে মোশন সম্পর্কে আমরা অনেক, মোশন বা গতি, এখানে আমরা দেখবে পেয়েছি লিনিয়ার মোশন, বাংলায় লিখছি। গতি পেয়েছি একমাত্র রৈখিক গতি, গতি, তারপরে ছিল বৃত্তাকার গতি, তারপরে আমরা পড়েছি ঘূর্ণন গতি। আজকে আমরা একটা বিশেষ ধরনের গতি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 4 নম্বর দিলাম, হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি, ইংরেজিতে বলবো পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন, এই পর্যাবৃত্ত গতিরই একটা পার্ট হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। পরে আমরা আসছি। আগে বলবো এই পর্যাবৃত্ত গতি কাকে বলে। যদি একটা বস্তু একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর, পিরিয়ড মানে সময়, যদি একটা বস্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই পথে বারবার যদি যাওয়া আসা করে, মানে ফিরে ফিরে আসে, তখন সেই বস্তুর গতিকে বলবো পর্যাবৃত্ত গতি। কি বললাম? পর্যাবৃত্ত গতিটা কি বললাম? পর্যাবৃত্ত গতি যদি কোনো বস্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই পথে বারবার যাওয়া আসা করে, তবে ওই বস্তুর গতিকে পর্যাবৃত্ত গতি বলে। পর্যাবৃত্ত গতি বলে বা পিরিয়ডিক মোশন বলে। উদাহরণ দেবো কি, সূর্যের চারিদিকে একটা গ্রহ, সে বৃত্তাকার পথে আর নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘুরে ঘুরে আসছে। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘুরে আসবে, 365 দিন সময় লাগবে, আবার একবার ঘুরবে, 365 দিন সময় লাগবে, এরকম।
কিংবা তোমার একটা ফ্যান, ওই যে ফ্যান আছে, ফ্যানের পাখাগুলো দেখো একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বারবার একই পথে ফিরে ফিরে আসছে। এরকম আর অনেক আছে ঘূর্ণনগতি। ঘড়িতে দেখা যাচ্ছে যে ঘড়িতে কাঁটা আছে, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, এগুলো দেখো প্রত্যেকটা কাঁটা অর্থাৎ সেকেন্ডের কাঁটা যখন 12 ঘরে আছে, আবার সে ঘুরে 12 ঘরে আসতে সময় নেবে 1 মিনিট। তেমনি মিনিটের কাঁটা ধরো 6 নম্বর ঘরে আছে, সে এক পাক ঘুরে আবার 6 নম্বরে আসতে ওর সময় নেবে 1 ঘন্টা সময় নেবে। ঘন্টার কাঁটা 12 ঘন্টা অন্তর অন্তর একই পথে ফিরে আসবে, এরকম আছে। এছাড়াও আছে তোমার পেন্ডুলাম। পেন্ডুলাম জানি আমরা যে একটা ঘড়ি দেখবে, দোলক ঘড়ি পড়েছো, সেখানে দেখবে পেন্ডুলাম থাকে, অর্থাৎ এরকম একটা দণ্ডে বা সুতোর সাহায্যে একটা ধাতব বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে পেন্ডুলাম। তুমি এটাকে একটু টেনে ছেড়ে দাও, দেখবে এই পথে যাওয়া আসা করছে, অর্থাৎ তুমি এরকম টেনে এখানে নিয়ে এসছো, দিয়ে ছাড়লে দেখবে এই পথ ধরে সে বারবার এরকম যাওয়া আসা করবে, বারবার এভাবে যাওয়া আসা করবে। কিংবা অনেক সময় দেখবে গাড়ির ইঞ্জিনে ভিতরে পিস্টন গুলো বারবার এরকম আপ ডাউন করতে থাকে, যাওয়া আসা করতে থাকে, এরকম যাচ্ছে এরকম যাচ্ছে এরকম আসছে যাচ্ছে আসছে, কিংবা ওপর নিচে হচ্ছে। এগুলো সব কিন্তু পর্যাবৃত্ত গতি। এমনকি আমাদের যে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ড তো দেখবে ওই হৃদস্পন্দন যে হচ্ছে সেটাও কিন্তু পর্যাবৃত্ত, পিরিয়ডিক, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই ঘটনা ঘটছে। এছাড়াও আরো বলবো কি, যে একটা স্প্রিং নিয়েছো, স্প্রিংটার নিচে একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছো, এইবার এই স্প্রিংটাকে একটু টানো, দিয়ে ছেড়ে দাও, দেখবে এই স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় এরকম ছিল, ও একবার উপর দিকে যাবে, এরকম নামবে, এই অংশটা স্প্রিংটা প্রসারিত আর সংকুচিত হবে, তারপরে এই বস্তুটা আবার উপর দিকে এরকম এরকম যাওয়া আসা করবে, এই যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, এরকম গতি, পর্যাবৃত্ত গতি একটা সময় অন্তর অন্তর হচ্ছে, পর্যাবৃত্ত গতি একটা সময় অন্তর অন্তর হচ্ছে। তো এই যে আমরা পর্যাবৃত্ত কাকে বলে বললাম এবং কয়েকটা উদাহরণ দিলাম, এবং সেই উদাহরণগুলোর ভিত্তিতে আমরা পর্যাবৃত্ত গতিকে দুভাগে ভাগ করতে পারবো মোটামুটি ভাবে। একটা হচ্ছে বৃত্তাকার বা চক্রীয় রোটেশনাল পিরিয়ডিক মোশন, আর একটা হচ্ছে লিনিয়ার বা রৈখিক পিরিয়ডিক মোশন। আমি সেটাকে দেখাচ্ছি। আমি দেখো বেশ কয়েকটা উদাহরণ দিয়েছি, সেখানে লিনিয়ারও আছে আবার রোটেশনালও আছে, অর্থাৎ যদি পিরিয়ডিক মোশন পর্যাবৃত্ত লিখছি, পর্যাবৃত্ত গতি, এটাকে দুভাগ করছি, একটা হচ্ছে রোটেশনাল বা চক্রাকার, পর্যাবৃত্ত, আর একটা হচ্ছে রৈখিক পর্যাবৃত্ত, অর্থাৎ লিনিয়ার পিরিয়ডিক মোশন, আর এটা হচ্ছে রোটেশনাল পিরিয়ডিক মোশন, রোটেশনাল পিরিয়ডিক মোশন, এটা পিরিয়ডিক মোশন। আমি ভাগ করে ফেললাম, মোটামুটি দুভাগে ভাগ করলাম, আরো ভাবলি পাওয়া যাবে ভাঙলে। তো এগুলো কোনগুলো? সূর্যের চারিদিকে গ্রহের গতি, তারপরে ওই ফ্যানের পাখাগুলো যে ঘুরছে সেই গতি, ঘড়িতে যে কাঁটা আছে সেই কাঁটাগুলো যে ঘুরছে, সেগুলো সব কিন্তু চক্রাকার পিরিয়ডিক মোশন। আর এখানে দেখো ওই যে স্প্রিং এর গতি বললাম, একটা স্প্রিং কে ঝুলিয়ে দিয়েছি, দিয়ে একটু টেনে ছেড়ে দিলে পরে এই যে যাওয়া আসা করছে, এই স্প্রিং এর গতি, কিংবা পেন্ডুলামের গতি, কিংবা একটা টান করা তার, এই যে টান করা তার আছে, এটা অবলম্বন, দুটো দুটো খুঁটি আছে, খুঁটিতে একটা টান করে তার ওই কাপড় বেঁধে দেওয়ার জন্য ঝুলিয়ে দেওয়া হয়েছে, এই তারটাকে তুমি একটু টেনে ছেড়ে দাও, দেখবে তারটার মানে
আন্দোলনটা ঠিক এরকম হবে, একবার উপর দিকে উঠবে নামবে, এরকম হবে। অর্থাৎ এই তারের এই অংশের কণাটা সে একবার এদিকে যাবে একবার এদিকে যাবে, এইভাবে একটা গতি সম্পন্ন করছে, এরকম গতি, এই যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, এরকম গতিকে বলবো রৈখিক পর্যাবৃত্ত গতি। তাহলে কোনগুলো রৈখিক বললাম আর কোনগুলো মানে চক্রাকার বললাম আমরা বুঝতে পারলাম। আমরা চক্রাকারটা নিয়ে অত ভাববো না, আমরা আসবো সরল দোলক গতিতে আসবো, অতএব লিনিয়ার পর্যাবৃত্ত গতিটা নিয়েই ভাববো। লিনিয়ার পর্যাবৃত্ত গতি বললাম, কোনগুলো উদাহরণ দিলাম, পেন্ডুলামের গতি, একটা স্প্রিং এর গতি, তারপরে তোমার টান করা তারের গতি, এগুলো সব হচ্ছে পর্যাবৃত্ত গতি, এই রৈখিক পর্যাবৃত্ত গতি। এবং এখানে লক্ষ্য করো যে বস্তু একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, এরকম যাওয়া আসা করছে। এই বিন্দুটা নির্দিষ্ট, এরকম যাচ্ছে এই আসছে, এই যাচ্ছে আসছে, এই যে যাচ্ছে আসছে এটাকে অনেক সময় বলা হয় দোলন বলা হয়, দোলন বা অসিলেশন, অসিলেশন, OSCI। অসিলেশন আর কি স্পন্দন বা কম্পন, কম্পনকে ইংরেজিতে বলা হয় ভাইব্রেশন, দোলন বা কম্পন বা ভাইব্রেশন। অসিলেশন কি বললাম, যে রৈখিক পর্যাবৃত্ত গতিতে বস্তু একটা নির্দিষ্ট অবস্থান সাপেক্ষে বাম দিকে বা ডান দিকে এরকম যাওয়া আসা করবে। এই যাওয়া আসা করাটাকে বলছি দোলন বা কম্পন। কখন দোলন বলবো কখন কম্পন বলবো, যদি যাওয়া আসাটা আস্তে আস্তে হয়, যেমন পেন্ডুলামের যাচ্ছে আসছে 2 সেকেন্ড সময় নেয়। সিম্পল পেন্ডুলামে কি হয়, মানে যাই আসে, এই যে একবার পূর্ণটা হলো দোলন হলো, এটা সময় নিচ্ছে তোমার 2 সেকেন্ড। অতএব আস্তে আস্তে যদি যাওয়া আসা করে তখন বলবো কি দোলন বা অসিলেশন, আর যদি খুব ফাস্ট যাওয়া আসা করছে সেক্ষেত্রে বলবো কম্পন। ঠিক আছে, কম্পন বা ভাইব্রেশন। তাহলে কি বললাম, যেমন দেখো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, ওই যে পেন্ডুলামের এটা হচ্ছে পেন্ডুলাম। দেখো এই ছাদ থেকে বা অবলম্বন থেকে একটা সুতোর সাহায্যে এটা ধাতব বস্তু গোলক ঝুলিয়ে দিয়েছি, স্থির হয়ে ঝুলছে। এবার একে একটু টেনে ছেড়ে দাও, দেখবে এইদিকে এরকম যাওয়া আসা করবে। তা তোমার মনে হতে পারে যখন এইখানে তখন সুতোটা এরকম, যখন এইখানে সুতোটা এরকম, অর্থাৎ এই অবস্থান থেকে এরকম, এটা সাম্য অবস্থান, স্থির অবস্থা এখানে ছিল, এইভাবে যাওয়া আসা করছে। তোমার মনে হতে পারে এটা হচ্ছে বৃত্তচাপ, এই লাইনটা বৃত্তচাপ। কিন্তু যদি এই কোণটা বা এই কোণটা 4 ডিগ্রি, থিটা বললে, থিটার মান যদি 4 ডিগ্রি বা তার থেকে কম হয়, থিটার মান 4 ডিগ্রি বা তার থেকে কম হলে পরে এই যে লাইনটা বললাম বৃত্তচাপ, এটাকে আমি একটা স্ট্রেট লাইন ভাবতে পারি। এইটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু হলে এ বি, এটা ও। কখন, যখন এরকম হবে। অর্থাৎ দেখো রৈখিক পর্যাবৃত্ত এইখান থেকে এদিকে গেল, ফিরে যাচ্ছে, যাওয়া আসা করছে, বারবার সাম্যাবস্থান সাপেক্ষে যাওয়া আসা করছে, এটাকে বলছি আমরা কি তোমার দোলন মানে রৈখিক পর্যাবৃত্ত গতি। আর রৈখিক পর্যাবৃত্ত গতিতে এই যে বাম দিকে যাচ্ছে এই বিন্দুর সাপেক্ষে আবার ডান দিকে যাচ্ছে, এই যে যাওয়া আসা করছে, এই যাওয়া আসাটাকে বলছি আমরা দোলন। একবার এরম গেল, ধরো এইখান থেকে সে এইদিকে এলো, এই গেল, দিয়ে এই ফিরে এলো, একটা পূর্ণ দোলন হলো। অথবা এরম ভাবতে পারি যে এইখানে ছিল, আমি টেনে এইখানে নিয়ে এসেছি, দিয়ে ছেড়ে দিলাম, সে এই গেল, দিয়ে এইখানে ম্যাক্সিমাম গেল, আবার ফিরে এলো, অর্থাৎ একবার গেল দিয়ে ফিরে এলো, এইটাকে বলছি আমরা দোলন, একটা পূর্ণ দোলন
বা পূর্ণ অসিলেশন বা পূর্ণ কম্পন যা বলবে। তো তাহলে আমরা এই পর্যন্ত পেলাম দোলন কাকে বলে, পর্যাবৃত্ত গতির কাকে বলে, তার বিভিন্ন প্রকারভেদ, উদাহরণ, দুরকম চক্রাকার বলেছি, আর কি বলেছি, রৈখিক বলেছি। রৈখিক পর্যাবৃত্ত গতিটা চলে এলাম, দোলনে চলে এলাম। এই যে দোলন বললাম, দোলনটা কি বললাম, যে একবার যাচ্ছে এবং আসছে, এই দোলন হচ্ছে বা অসিলেশন হচ্ছে। এই দোলন সিম্পল হতে পারে, জটিল হতে পারে। এই দোলনের সবচেয়ে সিম্পল রূপ হচ্ছে কি সরল দোল গতি, যেটা আমরা পড়বো। এই যে দোলন বলছি, দোলনের সবচেয়ে সিম্পল রূপকে বলবো আমরা সরল দোল গতি। আচ্ছা ঠিক আছে, তার আগে বলি যে এই যে পর্যাবৃত্ত গতি বললাম, এই গতি সংক্রান্ত কয়েকটা জিনিস জানতে হবে। দোলন কাকে বলে জানতে পারলাম, টাইম পিরিয়ড, অর্থাৎ সে বৃত্তাকার পথে ঘুরতে পারে, আবার এরকম রৈখিক পথেও যেতে পারে। যাই হোক, বৃত্তাকার হলে পরে এইখান থেকে শুরু করলো, এই এসে এইখানে এলো, পর্যাবৃত্ত গতি সম্পন্ন করলো একবার, এই টাইমটিকে বলবো পর্যায়কাল। আর একে বলবো কি, এই ধরো আমি বলছি এইখান থেকে গেল, দিয়ে এরম গেল, দিয়ে ফিরে এলো, দিয়ে আবার এইখানে এলো, অথবা এইখান থেকে শুরু করলো, এই গেল, দিয়ে আবার এখানে ফিরে এলো, এই যে সময়, এই সময়টাকে বলছি পর্যায়কাল। অর্থাৎ একটা সম্পূর্ণ চক্রের সময়কে বলবো পর্যায়কাল, আর এখানে বলবো কি একটা পূর্ণ দোলনের সময়কে বলবো পর্যায়কাল। যদি একটা কণা 1 সেকেন্ডে n বার দোলন ঘটাচ্ছি বা n বার আবর্তন করছে, তখন সেই nটাকে বলবো কি কম্পাঙ্ক। আরেকটা কথা বলবো, এই যে রৈখিক পর্যাবৃত্ত গতি, যখন দুল ছিল না, এর সাম্যাবস্থা এইখানে ছিল, মানে এইখানে ছিল, দুলিয়ে দেওয়া হলো, সে এদিকে আসছে, এদিকে যাচ্ছে, এই কাজ করছে। তো এই সাম্যাবস্থান থেকে বাম দিকে বা ডান দিকে সর্বোচ্চ যে সরণ ঘটছে তাকে বলবো কি বিস্তার বা অ্যামপ্লিটিউড। বিস্তার বা অ্যামপ্লিটিউড, এখানে ওএ বা ওবি হচ্ছে বিস্তার, ইংরেজিতে বলবো অ্যামপ্লিটিউড। বিস্তার বা অ্যামপ্লিটিউড, যে সাম্যাবস্থান থেকে বামের দিকে বা ডান দিকে সর্বোচ্চ যে সরণ ঘটে তাকে বলবো বিস্তার বা অ্যামপ্লিটিউড। আর কি বললাম, একটা দোলন কাকে বলে বললাম, বা একটা আবর্তন, এক্ষেত্রে আবর্তন বলবো, আর এই ক্ষেত্রে দোলন বলবো। দোলন বা কম্পন বলতে পারি। যখন খুব ফাস্ট যাওয়া আসা করে তখন বলবো কম্পন, আর আস্তে আস্তে গেলে পরে মোটামুটি ভাবে বলবো দোলন। দোলন আর কম্পন একই জিনিস, পার্থক্য হচ্ছে কি এটা খুব দ্রুত ঘটে, এটা আস্তে আস্তে হয়, ধরে নেওয়া হয়। আচ্ছা, আর কি বললাম, একবার দোলনের জন্য সময়কে বলেছি টাইম পিরিয়ড, কম্পাঙ্ক বললাম, আর কি বললাম ওই অ্যামপ্লিটিউড ইত্যাদিগুলো বললাম। এই গেল। এবার আমি এই দোলন আলোচনা করতে গিয়ে বলবো, এই দোলন বিভিন্ন রকমের হয়। তো দোলনের সবচেয়ে সিম্পল ফর্মটা, দোলনটা কি অ্যাকচুয়ালি রৈখিক পর্যাবৃত্ত গতি। এই রৈখিক পর্যাবৃত্ত গতি, এখান থেকে পেলাম কি দোলন পেলাম, দোলন বা কম্পন যাই বলবে, দোলন পেলাম। আর এই দোলনের সবচেয়ে সিম্পল ফর্ম, এর সব থেকে সিম্পল ফর্ম হচ্ছে কি SHM বা সরল দোল গতি। সরল দোল গতি, সরল দোল গতি কাকে বলে আমরা আস্তে আস্তে আস্তে, অর্থাৎ রৈখিক পর্যাবৃত্ত গতিতে বস্তু কি করবে, সাম্যাবস্থান সাপেক্ষে বাম দিকে বা ডান দিকে যাওয়া আসা করবে। এই যাওয়া আসা করাটাকে বলা হয় দোলন। আর এই দোলন বিভিন্ন রকমের হয়, তার মধ্যে সবচেয়ে দোলনের সবচেয়ে সহজ রূপটা কি সিম্পল হারমোনিক মোশন বা সরল দোল গতি। আমরা যে কোনো পর্যাবৃত্ত গতি বলো বা দোলন বলো, অসিলেশন বলো, যাই কিছু আমরা বিশ্লেষণ করতে যাব যখন, যদি আমাদের এই SHM এর বৈশিষ্ট্য
এর ধর্ম, এর চরিত্রগুলো জানা থাকে, তাহলে যে কোনো দোলনকে বা যে কোনো পর্যাবৃত্ত গতিকে আমরা ঠিকঠাক ব্যাখ্যা করতে পারবো। তো আমাদের এখন আমরা সিম্পল হারমোনিক মোশন কাকে বলে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সিম্পল হারমোনিক মোশন কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে ঠিক আছে, তো আমরা একটু আগেই বললাম সিম্পল পেন্ডুলাম, সরল দোলক। সেই ঘড়িতে যে দোলক থাকে না, দোলক পিণ্ড, এরম যাওয়া আসা করছে, এরম যায় এরম যাচ্ছে, এরকম ভাবেই তুমি কি করলে না একটা তৈরি করে ফেললে। কি করে না, ছাদ থেকে একটা সুতোর সাহায্যে একটা বস্তুকে, ধাতব বস্তু, এটা গোলক, ঝুলিয়ে দিলাম, ঝুলছে। এই যখন ঝুলছে, এটা সিম্পল পেন্ডুলামের নাম বলছি কি, সিম্পল পেন্ডুলাম বা সরল দোলক, পেন্ডুলাম। এটাকে বলা হয়, এই বস্তুটাকে বলা হয় কি, বব বলা হয়, বব বা পিণ্ড। পেন্ডুলাম পিণ্ড হলো সিম্পল পেন্ডুলাম, এই বস্তুটাকে বব বলছি। তো যখন এই ববটা স্থির হয়ে ঝুলছে, এই অবস্থায় এই বরাবর কি কাজ করছে, তার ওয়েটটা কাজ করছে এমজি। কার ওয়েট? এইটার ওয়েট। ধরে নেওয়া হয় এই সুতোটা খুব হালকা, মানে ভারহীন, ওজন নেই, ধরে নেওয়া হয়। এই অবস্থায় এম যে দিকে, আর সুতোর টানটা কোন দিকে? ওপর দিকে। স্থির অবস্থায় ঝুলছে মানে কি, স্থির অবস্থায় ঝুলছে মানে বলবো টি সমান ডাব্লিউ বা এমজি। অর্থাৎ নেট বল কত? নেট বল শূন্য, কারণ এদিকেও যায় এদিকেও তাই, মান সমান বলে নেট বল শূন্য। আর নেট বল শূন্য হলে পরে বস্তু হয় স্থির থাকবে, না হলে সমবেগ নিয়ে চলবে। আমরা জানি এখানে বস্তু স্থির আছে, নেট বল শূন্য বলে। এইবার তুমি কি করবে, এইবার আমি এই পিণ্ডটাকে একটু ধরলাম, টেনে এইখানে নিয়ে এলাম, কিংবা টেনে এইখানে নিয়ে আসছি, এরকম করছি। তো যখন আমি টেনে এইখানে নিয়ে এলাম, হলো, এবং নিয়ে এসে ছেড়ে দেবো। এইখানে স্থির হয়ে ঝুলছিল, আমি এটাকে এরকম টেনে আনলাম, দিয়ে ছেড়ে দিলাম। তারপরে কি হলো না, ছাড়লে পরেই দেখবো এ এই দিকে আবার ফিরে যাচ্ছে। তাহলে এই কথা বলতে পারবো যে আমি এখানে স্থির, পিণ্ড এখানে স্থির হয়েছিল, এর উপর কোনো বল ক্রিয়াশীল ছিল না, স্থির অবস্থায় ঝুলছিল। এইবার এটাকে আমি যখন টেনে এখানে নিয়ে এসেছি, দিয়ে ছেড়ে দিচ্ছি, ও কিন্তু এখানে স্থির থাকছে না। ওর টেন্ডেন্সি কি হচ্ছে না, ও এইখানে ফিরে আসবো, অর্থাৎ তার সাম্যাবস্থান এ ফিরে আসবে। এটা হচ্ছে সাম্যাবস্থান, যেখানে স্থির হয়েছিল আগে সেটা সাম্যাবস্থান। ওই অবস্থায় নেট বল শূন্য ছিল। আচ্ছা, এবার আমি যখনই এটাকে টেনে এখানে নিয়ে এসেছি এবং ছেড়ে দিচ্ছি, দেখছি এ আর স্থির থাকছে না। কি করছে না, ওইদিকে যাওয়ার জন্য উপক্রম করছে, অর্থাৎ নিশ্চয়ই এর ওপরে এই অবস্থায় এই দিকে একটা বল ক্রিয়া করছে, কারণ বল ছাড়া বস্তুর গতি হতে পারে না। তার মানে কি, সাম্যাবস্থান থেকে সরিয়ে নিয়ে গেলাম, দেখছি এর মধ্যে একটা বল তৈরি হয়ে গেছে, এবং সেই বলের জন্য ও এই বরাবর ফিরে আসবে। অর্থাৎ এইখানে একটা বল ক্রিয়াশীল হয়েছে, বল প্রয়োগ, সেই বল করছে কি, ওকে এই দিকে ফিরিয়ে আনবে। এখন বল প্রযুক্ত হয়ে বস্তু যদি গতিশীল হয়, বল থাকলে কি থাকবে স্যার? ত্বরণ থাকবে। অর্থাৎ এইখান থেকে বস্তুটা এই দিকে আসছে, ত্বরণ নিয়ে আসছে। আর ত্বরণ থাকলে পরে কি হবে, বস্তুতে বেগ সৃষ্টি হবে। অর্থাৎ এই বলের ক্রিয়ায় বস্তু এদিকে আসছিল, বল আছে মানে ত্বরণ আছে, আর ত্বরণের জন্য বস্তু যখন গতিশীল হয়েছে, বেগ বৃদ্ধি হয়েছে, মানে বেগ লাভ করেছে। আর বেগ লাভ করলেই বস্তুতে জাড্যের সৃষ্টি হয়। কি জাড্য? গতিজাড্য। তখন বস্তুটা এইখান থেকে এইখানে এসেছে, সে একটা বেগ লাভ করে গেছে, এবং গতিজাড্যের জন্য এইখানে কিন্তু সে আর স্থির থাকছে না, সে আবার এদিকে চলে আসছে, এদিকে আসছে। যখন সে এইখান থেকে এইদিকে এলো, সাম্যাবস্থা যখন এসেছিল, সাম্যাবস্থায় বল শূন্য হয়ে যায় জানি আমরা, কিন্তু বেগ ছিল, সেই বেগের জন্য জাড্য সৃষ্টি হয়েছে, সেই জাড্যের জন্য ওই এই দিকে হাঁটতে শুরু করেছে।
যখন এইদিকে হাঁটতে শুরু করেছে আবার সাম্যাবস্থান থেকে বিচ্যুত হয়েছে, এর উপরে আবার একটা বল ক্রিয়াশীল হয়ে গেছে। সেই বলটা কোন দিকে? এই দিকে। এ ছিল এই দিকে, এ ছিল এদিকে যাচ্ছে, অর্থাৎ সাম্যাবস্থান থেকে যখনই সরে এদিকে এলো তখনই আবার একটা বল ক্রিয়াশীল হলো। সেই বল এই যে বেগ লাভ করেছিল সেই বেগটাকে কমিয়ে 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 এইখানে শূন্য করে দেবে। কেন না ও একটা বেগ নিয়ে উঠছিল, উল্টো দিকে বল ক্রিয়াশীল হয়েছে। যদি বল না ক্রিয়াশীল হতো ও ওই বেগ নিয়ে অনন্তকাল চলতো, তা হবে না। অন্য একটা বল ঠিক এই মানে এদিকে আসার সঙ্গে সঙ্গেই বিরুদ্ধে একটা বল তৈরি হচ্ছে, দিয়ে ওর বেগ কমাচ্ছে, কমাতে কমাতে এইখানে যখন এলো তখন কি হয়ে গেল? আবার ও শূন্য হয়ে গেল, শূন্য হয়ে গেছে। এবার কি করবে? বেগ শূন্য হয়ে গেছে, এই বল ওকে থামিয়ে ফেললো, ওরা বেগ নেই কিন্তু এই বল কিন্তু আসে। ওই বল করবে কি? ওকে আবার এই পথে নিয়ে যাবে। এইভাবে বারবার এই যা আশা করবে, পর্যাবৃত্ত গতি সম্পন্ন করবে। তো এই যে বলগুলো কথা বললাম, এইখানে বলের মান শূন্য, আর সাম্যাবস্থান থেকে বাম দিকেই বলো আর ডান দিকেই বলো, বস্তুকে সরালেই ওর মধ্যে একটা বল ক্রিয়াশীল হচ্ছে। সেই বলকে বলবো কি? প্রত্যানয়ক বল। কি বলবো? প্রত্যানয়ক বল। বস্তু কণা যখন স্থির বা অবস্থায় আছে, অবস্থায়, ধরো এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু নাম দিচ্ছি। স্থির অবস্থায় আছে কোন বিন্দুতে? ও বিন্দুতে। তখন উহার উপর নেট বল শূন্য। কেন? নেট বল শূন্য, টান সমান mg, ঊর্ধ্বমুখী টান আর নিম্নমুখী ওজন সমান হয়ে গেছে। বস্তুকে যখনই সাম্যাবস্থান থেকে বাম দিকে বা ডান দিকে মানে বিচ্যুত করা হয়, বস্তু তার সাম্য থেকে বিচ্যুত হলে একটি বল F বস্তুতে ক্রিয়াশীল হয় এবং তাকে সাম্য অবস্থানে ফিরিয়ে আনতে চেষ্টা করে, ফিরিয়ে আনতে চেষ্টা করছে। এই বলকে প্রত্যানয়ক বল, প্রত্যানয়ক বল, বা ইংরেজিতে বলবো রেস্টোরিং ফোর্স বলা হয়। অর্থাৎ যখন বস্তুকে তার সাম্যাবস্থান থেকে একটু বিচ্যুত করবো, একটু হলে একটু বল, বেশি হলে বেশি বল হবে, দেখবে। অর্থাৎ দেখবে এটাকে আমি এরকম টেনে ধরেছি, দিয়ে ছাড়লাম, যাওয়া আসা করতে শুরু করলো, অনেক বেশি টেনে ধরো, অনেক বেশি যাওয়া আসা করবে। অর্থাৎ যখনই বস্তু সাম্যাবস্থানে ছিল, বলের মান শূন্য, কোনো বল ছিল না, বস্তুকে সাম্যাবস্থান থেকে বিচ্যুত করো, সে একটু হোক আর বেশি হোক, বিচ্যুত করলে কি হবে? ওর মধ্যে একটা বল ক্রিয়াশীল হবে, আর সেই বলকে বলবো কি? প্রত্যানয়ক বল। আর সেই বলের বৈশিষ্ট্য কি হবে? না, বলের বৈশিষ্ট্য হবে বস্তুকে সাম্যাবস্থানে ফিরিয়ে আনা। এইখানে যখন নিয়ে এসছি, বল তৈরি হয়েছে, সেই বল তার চরিত্র কি? বস্তুকে সাম্যাবস্থানে ফিরিয়ে আনবো, কিন্তু ফিরিয়ে আনার সময় ওর মধ্যে ত্বরণের জন্য বেগ সৃষ্টি হয়ে যাবে, আর বেগের জন্য গতিজাড্য লাভ করবে, দিয়ে ও এখানে থামতে পারবে না, ও আরো এগিয়ে যাবে। যখনই এ পাশে আসবে আবার উল্টো দিকে প্রত্যানয়ক বল ক্রিয়া করবে, দিয়ে আবার ওকে থামিয়ে দিয়ে আবার এই আশা করবে। এই যে প্রত্যানয়ক বল কাকে বলে আমরা বলতে পারলাম। এইবার আমি প্রত্যানয়ক বলের এই যে রৈখিক পর্যাবৃত্ত গতি, দোলন হচ্ছে, সেই দোলনে যখনই বস্তুকে তার সাম্যাবস্থান থেকে সরিয়ে দিয়েছি, প্রত্যানয়ক বল সৃষ্টি হয়েছে। তা এই প্রত্যানয়ক বলের যদি দুটো
বৈশিষ্ট্য এরকম থাকে, প্রত্যানয়ক বল একবারে বললাম, মুছে দিচ্ছি। তাহলে এইখানে বলের মান 0, এখানে বলের একটা মান আছে, বলের মান আছে, আর কি থাকবে? দিক থাকবে। কেন? বল হচ্ছে ভেক্টর রাশি, তাই মান এবং অভিমুখ দুই আছে। তো যদি এই বলটা মান এবং অভিমুখ দুটো নির্দিষ্ট ধর্ম অনুযায়ী যদি হয়, তখন এই যে বস্তুর গতিকে আমরা বলবো কি? সরল দোল গতি। যদি দোলনের ক্ষেত্রে ফার্স্ট কথা হচ্ছে দোলন কাকে বলা হয়? একমাত্রিক গতিতে বস্তু যাওয়া আসাকে বলছি দোলন। সেই দোলনের ক্ষেত্রে ক্রিয়াশীল পর্যাবৃত্ত বল, ক্রিয়াশীল পর্যাবৃত্ত বলের নিচের দুটি বৈশিষ্ট্য, বলের বৈশিষ্ট্য এক, যদি দোলন ক্ষেত্রে ক্রিয়াশীল পর্যাবৃত্ত বলের নিম্নলিখিত বৈশিষ্ট্য দুটি থাকে, নিম্নলিখিত বৈশিষ্ট্য এক হচ্ছে, ধরো এরকম এই ছবিটাকে আমি আঁকছি স্ট্রেট লাইন করে, এটা হচ্ছে সাম্যাবস্থান। কোন এক সময় ধরো বস্তুটা এইখানে আছে, এটা এইখান থেকে এই দূরত্বটা x, মনে রাখবে এই গতির ক্ষেত্রে দূরত্ব মাপবো কোত্থেকে বা সরণ মাপবো কোত্থেকে? সাম্যাবস্থান থেকে। এরকম আছে, এই বিন্দু যখনই বস্তুটা এসছে তখন এর মধ্যে একটা বল তৈরি হয়ে গেছে, আর সেই বলটা কোন দিকে হবে? বলটা এই দিকে। দেখো এখানে হবে বল ও সরণ পরস্পর সমানুপাতি। 2 নম্বর বল, এখানে বল বলতে কোন বলটা? প্রত্যানয়ক বল। এখানে বল বলতে প্রত্যানয়ক বল, ক্রিয়াশীল প্রত্যানয়ক বল, এটা প্রত্যানয়ক বল। যদি দোলনের ক্ষেত্রে ক্রিয়াশীল প্রত্যানয়ক বলের নিম্নলিখিত বৈশিষ্ট্য এক হচ্ছে বল এবং সরণ পরস্পরের সমানুপাতিক, অর্থাৎ এই পি বিন্দুতে এফ মানের বল ক্রিয়াশীল হয়েছে, আর পি বিন্দুতে সরণ হচ্ছে কত? এক্স, অর্থাৎ এখানে বল এবং সরণ পরস্পরের সমানুপাতিক, এইরকম হলো। এবং যদি এই বল মানে প্রত্যানয়ক বল যদি বল সর্বদা সাম্যাবস্থান মুখী হবে, তবে ওই দোলন গতিকে সরল দোল গতি বলা হবে। SHM হলো, অর্থাৎ দোলন সম্পন্ন করছে একটা বস্তু, যখন বস্তুকে তার সাম্যাবস্থান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছি, ওর মধ্যে একটা বল ক্রিয়াশীল হচ্ছে, সেই বলটার নাম হচ্ছে কি? প্রত্যানয়ক বল। যদি ওই বলটার দুটো বৈশিষ্ট্য থাকে, বিশেষ বৈশিষ্ট্য কি? এক হচ্ছে ওই বল বস্তুর যে সরণ হয়েছে, বস্তুর বল এবং বস্তুর সরণ পরস্পর সমানুপাতিক হবে। 2 নম্বর হচ্ছে বলটা সব সময় সাম্যাবস্থান মুখী, অর্থাৎ এইখানে বস্তু হলে ক্রিয়াশীল বলটা এই মুখী, এটা সাম্যাবস্থান। এইখানে বস্তু থাকলে পরে বলটা এই মুখী, অর্থাৎ সাম্যাবস্থান মুখী হয়। তাহলে ওই বস্তুটার যে দোলন ঘটছে বা
দোলন গতিটা হচ্ছে সেই দোলন গতিকে বলবো কি সরল দোলন গতি। মোটামুটি ভাবে আমরা সরল দোলন গতি কাকে বলে চলে এলাম। এর পরের ক্লাসে আমরা সরল দোলন গতির সমীকরণ, সেই সমীকরণ থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব নেক্সট দিন। আজকে এখানেই শেষ করলাম।